নবম শ্রেণীর ইতিহাস তোমাদের ফরাসি বিপ্লবের কয়েকটা দিক প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমরা প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট এই সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু তারই মধ্যে প্রথম স্টেট অর্থাৎ আমাদের যাজক শ্রেণী সম্পর্কে ভিডিওতে বলেছি বা ক্লাসে বলেছি তোমাদের। আজকে অভিজাত শ্রেণী এবং তৃতীয় শ্রেণী সম্পর্কে জানব। অভিজাত শ্রেণী অর্থাৎ দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী অর্থাৎ আমাদের যেটা তৃতীয় স্টেট রয়েছে এইটা সম্পর্কে একটু জানব, আর শাকুলত এইটা আমরা জেনে আজকের ক্লাসটা শেষ করব। তাহলে কি রয়েছে আজকে ভিডিওতে দেখো বা ক্লাসে কি বলি। অভিজাত শ্রেণী কারা ছিল? অভিজাত কারা ছিল? অভিজাত মানে হচ্ছে বড় লোক, একদম পাতি বাংলায় বলে দিই, বুঝলাম। অভিজাত সম্প্রদায় ছিল ফরাসি সমাজের দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী কারা ছিল? প্রথম শ্রেণী ছিল রোমান ক্যাথলিক যাজক। রোমান ক্যাথলিক যাজক মানে চার্চের যে মানুষগুলো ছিল, পোপ টোপ এগুলো যারা ছিল, তারা ছিল রোমান যাজক। এই রোমান যাজক আমি আগের দিনই বলেছিলাম যে গ্যালিলিকে পর্যন্ত শাস্তি দিয়েছিল বিজ্ঞান, মানে তাদের ধর্মের বিরুদ্ধে প্রচার করার ফলে। কিন্তু বিজ্ঞান তো সত্যের প্রচার করে, কারণ মন রাখার জন্য তার প্রচার করবে না। সেই জন্য তাদের ধর্মের বিরুদ্ধে যেহেতু যাচ্ছিল, সেহেতু গ্যালিলিকে তাদের মৃত্যুদণ্ড তারা দিয়েছিল, এই রোমান ক্যাথলিক লোকগুলো সব। বুঝতে পেরেছ? তা অভিজাত সম্প্রদায় ছিল ফরাসি সমাজের দ্বিতীয় শ্রেণী। অভিজাত মানে প্রথমে যাজক শ্রেণীরা রইল, প্রথমে যাজক শ্রেণীরা রইল ফার্স্টে, প্রথম স্টেট। তারপরেই যারা বড়লোক মানুষ এই সমাজে, তারা কিন্তু দ্বিতীয় স্টেট, দ্বিতীয় তার পজিশন। স্টেট মানে পজিশন ধরে নিতে পারো। তারা তৃতীয় সম্প্রদায়কে অত্যন্ত ঘৃণা করত। যাদের টাকা পয়সা রয়েছে স্বাভাবিক ব্যাপার, গরিব মানুষকে তারা তো ঘৃণা করবেই। বুঝতে পেরেছি? এবার দেখো কয়েকটা বৈশিষ্ট্য বা এই দ্বিতীয় শ্রেণী সম্পর্কে আমরা জানবো কীরকম। বিপ্লবের প্রাককালে, কি বিপ্লবের কথা বলছে? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের আগে, প্রাককালে মনে হচ্ছে আগে, ফ্রান্সে অভিজাতদের সংখ্যা ছিল প্রায় 3,50,000, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার প্রায় 1.5%, মানে 1%-এর কিছু বেশি, 1%-এর কিছু বেশি, মানে 1/2, 1.5%। হ্যাঁ, মানে 100টা লোকের মধ্যে 2টো লোকও অভিজাত ছিল না, এইটা আর কি। 1.5%, অর্ধেক তো আর মানুষকে ভাগ করতে পারবি না তো, তাহলে 150টার মধ্যে 3টে এরকম হতে পারে। অথচ দেশের মোট কৃষি জমির 1/3 ছিল তাদের দখলে। এইটাই তো হয়, এই জিনিসটাই তো হয় না ভারতবর্ষেও তাই। সমস্যাটা আমাদের এইখানে, বুঝলে তো? যাদের টাকা পয়সা রয়েছে, আমি আগের দিনে বলেছিলাম যে 50% ভারতের যা জিডিপি বা পুরো রেভিনিউ, যা টাকা পয়সা ইনকাম মানুষের, তার প্রায় 50% মাত্র 5% মানুষের কাছে আছে, আর 95% মানুষের কাছে বাদ বাকি 50% টাকা রয়েছে। তার মানে ভাবো টাকা পয়সার কতটা পার্থক্য রয়েছে আমাদের মধ্যে। স্বাভাবিক, যে 5% মানুষের কাছে 50% টাকা রয়েছে, তারা আর এই 95%কে থোড়াই কেয়ার করে। এইটাই হচ্ছে। তখনও হয়েছিল, এই অভিজাত শ্রেণীর সংখ্যা কম ছিল, কিন্তু জমি যা ছিল 1/3% তাদের কাছেই রয়েছে। 3 বিঘে জমি থাকলে ওদের 1 বিঘে আছে, এরকম ব্যাপার। মোট জমি যদি 100 বিঘে জমি যদি থাকে মোট একটা অঞ্চলে বা একটা জায়গায়, সেখানে 30% জমি ওই অভিজাত শ্রেণীদের, বড় লোকদের, এরকম আর কি ব্যাপার। বেশ, এর জন্য তারা সরকারের কোনো ভূমিকর দিত না, এদের আবার সরকারকে ট্যাক্স দিত না। এরা বড় লোক মানুষ। সরকারি প্রশাসনে অভিজাতদের ব্যাপক আধিপত্য ছিল। আমরা এখনো বুঝতে পারি, দেখবে যে যারা বড় লোক তারা দেখবে পুলিশ স্টেশন থেকে ছাড় পেয়ে চলে আসে, টাকা খায়। এইটাই তো এখানেও ছিল, এই বরাবর এই জিনিসটা চলে আসছে যে কোনো জায়গায়, তাতে ফ্রান্সে হতে পারে, এমনকি ইন্ডিয়াতেও। বুঝতে পারলে? মানে যারা বড় লোক
তাদের জন্যই আইন কানুন আছে, এরকম ব্যাপার, বুঝতে পেরেছিস? জেলের ভেতরে যাবি, টাকা যদি না দিতে পারিস খাবারও পাবি না, শান্তি পাবি না। ওখানে গ্যাংগুলোর সাথে ভরে দেবে, যা ঢোক ওইখানে, মেরে তোকে ধুঁধে দেবে এখানে, বুঝতে পেরেছিস? জেলে অত্যাচার চলে, যত পয়সা দিবি পাস কাটিয়ে তত সুবিধা। হ্যাঁ চলে, এই জিনিসটা চলে, ভারতে চলে, ভারতে পর্যন্ত চলে। 2 নম্বরই, মানে গোটা ভারতবর্ষেরই 2 নম্বরই জায়গা, সব জায়গায় 2 নম্বরই চলছে, কোথা নাই। জেলে গিয়েও শান্তি নেই তোকে। এইখানে আগের দিনে বলেছিলাম ইতিহাসে, মৃত্যু ট্যাক্স, মরে গিয়েও শান্তি নাই, মরার উপরও ট্যাক্স দিতে হবে। মরেছিস কেন, ট্যাক্স দে। বরং প্রজাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সামন্ততান্ত্রিক কর আদায় করে তারা প্রচুর আয় করত। হ্যাঁ, এবারে সাধারণ জনগণের ওপরে প্রচুর ট্যাক্স চাপাতো, সেই ট্যাক্স কিছুটা অংশ তারা রেখে দিত, বাদ বাকিটা উপর তলায় চলে যেত। এইটাই তো হয়। পুলিশের একটা টার্গেট থাকে, ভাই এতগুলো কেস লাগবে, এত পয়সা আমাকে দিতে হবে, অত পয়সা সব তুলে নিল, ফাইন ফাইন করে উপরতলায় কিছু চলে গেল, নিজেরা কিছু রাখলো, তার উপরে নেতা মন্ত্রীদের কাছে চলে গেল। এই করেই তো দেশ চলছে, এই করেই তো দেশ চলছে। তাহলে সরকারি প্রশাসনে আভিজাত্যের ব্যাপক আধিপত্য ছিল। প্রশাসন সব ওরাই চালাতো, বড় লোকরা। প্রশাসন এবং বিচার বিভাগের উচ্চ পদ এবং সরকারি চাকরির অধিকাংশ ছিল তাদের হাতে। টাকা দিয়ে চাকরি পেত, টাকা দিয়ে চাকরি পেত। এরপরে চলে আসি তৃতীয় শ্রেণী। বুর্জোয়া এবং অন্যান্য মানুষ ছিল ফরাসি সমাজের তৃতীয় শ্রেণী, সাধারণ মানুষরা তৃতীয় শ্রেণী। তারা ছিল দেশের মোট জনসংখ্যার 97 থেকে 98%। ভাবো, হ্যাঁ। আর যাজক শ্রেণীরা সেটাও ছিল না, 0 কিছু কিছু ছিল অংশ, বেশি ছিল না। যাজক আর কজনও থাকবে। দেখো, বিভিন্ন উপশ্রেণী তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। উপশ্রেণীগুলো, উপশ্রেণী মানে কোনগুলো? যেমন এসটিগুলো ধরি, আমাদের ভারতীয় অন্তর্গত, বুঝলে, জাতি উপজাতি থাকে না, সেইগুলো। সাবকাস্ট, ধনী ব্যবসায়ী, ব্যাংক মালিক, শিল্পপতি প্রভৃতি ধনী বুর্জোয়া, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী প্রভৃতি মধ্যবিত্ত বুর্জোয়া, কৃষক, শ্রমিক, কারিগর, দোকানদার প্রভৃতি নিম্ন বুর্জোয়া। তাহলে এই যে উপজাতির মধ্যে কি কি ছিল? মধ্যবিত্ত, ধনী বুর্জোয়া আর নিম্ন বুর্জোয়া, সবাই কিন্তু এই ক্যাটাগরিতে ছিল, তৃতীয় শ্রেণীতে। ভবঘুরে, এই যে চালচুলোহীন ভবঘুরেকে যাকে বলি সাকুল্যত, এটা সম্পর্কে জানছি। মানে তাদের না ছিল চাল, না ছিল চুলো, মানে তাদের ঘরও ছিল না, বাড়িও ছিল না, কিছুই ছিল না, তাদের সাকুল্য, যা যাবর, সেটা সাকুল্য। হ্যাঁ, দু যেমন প্রভৃতি ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্গত প্রধান উপশ্রেণী। তাহলে কারা কারা এই উপশ্রেণী ছিল সেগুলো কিন্তু আমরা জানলাম। বেশ, যাজক এবং অভিজাতদের প্রতি তৃতীয় শ্রেণী প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, প্রচণ্ড রেগে ছিল, বুঝতে পেরেছ? কেননা বিদ্যা, বুদ্ধি, ধন সম্পদে বুর্জোয়াদের অনেকে যথেষ্ট এগিয়ে থাকলেও তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। এবারে এই যে তৃতীয় শ্রেণী যারা রয়েছে তাদের কাছেও টাকা পয়সা ছিল, বেশি নয়, কিন্তু তারা সমাজে এগিয়ে থাকলেও তাদেরকে সম্মান তারা কিন্তু পেত না। হ্যাঁ, বংশ কৌলীন্য না থাকায় অভিজাতরা তাদের ঘৃণা করত, বংশ কৌলীন্য না থাকায়। এবারে আমরা অনেকের করি, দেখবে সমাজের যে আমাদের যে ভারতীয় সমাজ ব্যবস্থা, সেখানে দেখবে ব্রাহ্মণদের একটু সমাজে উঁচু স্থান, ক্ষত্রিয়দের তারপরে নিচের স্থান, এরকম করে একটা আমাদের কর্ম যে হিসাবে ভাগ হয়েছিল সেটা বর্ণ হিসাবে চলে আসে, কর্ম হিসাবে থাকে না। যারা পড়াচ্ছে তারা ব্রাহ্মণ, এইরকম ব্যাপারটা ছিল আগে সমাজ ব্যবস্থায়। কিন্তু ধীরে ধীরে এটা বর্ণ ব্যবস্থা হয়ে গেল, যে এর ছেলে এই হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, তা কিন্তু নয়। একজন শূদ্র, তার ছেলেও যদি পড়াশুনোতে থাকে
বা এডুকেশনে যোগদান করে সে ব্রাহ্মণ হলো, সে ব্রাহ্মণ্য কাজ করছে। কিন্তু ধীরে ধীরে এগুলো পাওয়ারটাকে নিজেদের হাতে রাখার জন্য তারা কিন্তু এই কাঠামোটাকেই পাল্টে দিয়েছিল। সেই রকম এই অভিজাত শ্রেণীরা, এই তৃতীয় শ্রেণীর যারা বড় লোক ছিল তাদেরকে কিন্তু নিচু চোখেই দেখতো। কেন? তাদের বংশটা অত উচ্চ শ্রেণীর ছিল না বলে। বুঝতে পেরেছ? এরপরে এইটা একটু বলি, টুকরো কথাই রয়েছে। বুর্জোয়াসিটাও একটু জেনে নিই। যে বিপ্লবের 1789 খ্রিস্টাব্দে প্রাককালে ফরাসি সমাজ ব্যবস্থা ছিল বৈষম্যমূলক এবং শ্রেণীবিভক্ত। বৈষম্যমূলক মানে ভাগ ছিল, বুঝতে পেরেছো? বৈষম্য ছিল, তার মধ্যে ভেদাভেদ ছিল। হ্যাঁ, এই সমাজে যাজক এবং অভিজাত সম্প্রদায় ছাড়া অবশিষ্ট মানুষ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এই তৃতীয় শ্রেণীর কিন্তু মহাকষ্ট ছিল, কিন্তু সমাজে তৃতীয় শ্রেণীর মহাকষ্ট কিন্তু সমাজের মধ্যে ছিল। তৃতীয় শ্রেণীর অন্যতম অংশ ছিল মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণী। মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়ারা তিনটি ভাগে বিভক্ত ছিল। দেখো, এই যে বুর্জোয়া, ওই যে বললাম নিম্নবিত্ত বুর্জোয়া, মধ্যবিত্ত বুর্জোয়া আর উচ্চবিত্ত, তিনটে ভাগ থাকে তো। একদম নিচুতলা, তারপরে মধ্য, তারপরে উচ্চ। এবার দেখ কোনগুলো উচ্চ বুর্জোয়া কারা? এই ধনী ব্যবসায়ী, ব্যাংক মালিক, শিল্পপতি, এরা ছিল উচ্চ বুর্জোয়া। আর আর্থিক সমৃদ্ধি সত্ত্বেও তারা যাজক বা অভিজাতদের মতো সামাজিক কিন্তু মর্যাদা পেত না। এটা মাথায় রাখবি। 2 নম্বরে যে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী প্রমুখ ছিল মধ্য বুর্জোয়া। আর সাধারণ দোকানদার, কৃষক, শ্রমিক, এইগুলো ছিল নিম্ন বুর্জোয়া। এদের তো কেউ রায় করতো না, হাঁটা হতোটা, পালা এখান থেকে। সাধারণভাবে বুর্জোয়ারা ছিল জ্ঞানী, অর্থ সম্বন্ধে সমৃদ্ধ। এদেরও টাকা পয়সা ছিল, এদেরও জ্ঞান বুদ্ধি ছিল। কিন্তু এই অভিজাতরা তারা কিন্তু পায়ে দলিয়ে রাখতো তাদেরকে, যে না, আমাদের ওপরে তো উঠতে দেবো না, কারণ আমরা সমাজের ওপরে আছি। যাজকদের নিচেতে আছে ঠিকই। এইটা বেশ, যাই হোক, এই অবধি ছিল। এরপরে দেখি শাঁ-কুলতটা দেখি। এগুলো সব ফ্রেঞ্চ ভাষা, বুঝতে পেরেছ? যেমন শাঁ-কুলত, এই কুলত বলতে বোঝায় যারা ব্রিচেস বা লম্বা মোজা পরে না। এই লম্বা মোজা পরে না মানে ব্যাপারটা বুঝি কি বটে। এই মোজা পরার ক্ষমতা ফ্রান্সের শহরগুলির দরিদ্র বাসিন্দাদের ছিল না। আর লম্বা মোজা তো 5 টাকা নেবে। আমি কথা বলছি, 5 টাকা পরে নিলেই তো হয় না। পরে নিলে তো একবার পরে নিলাম কষ্ট মষ্ট করে পয়সা দিয়ে, প্রত্যেকদিন কি করে পরবো বাবা? এটা তো সম্ভব নয়। আসলে এটা একটা প্রতীক, বলি না। আমাদের প্রতীক কি? যে তোমাকে আমি বুঝবো কি করে তুমি জ্ঞানী মানুষ? তোমার কাছে ডিগ্রিটা আমি দেখবো, যে ভাই তোর লাস্ট ডিগ্রি কতটা আছে, কত দূর পড়াশোনা করেছিস। আমরা তো ডিগ্রিটাই বোঝাই যে না, মাস্টার ডিগ্রি করেছি, এই যে আমার সার্টিফিকেট। এই যে আমি পিএইচডি করেছি, এই যে আমার সার্টিফিকেট। তবে আমি বুঝতে পারবো না জ্ঞানী আছে। এবার তুমি যদি ধরো পড়েছো, সেলফ স্টাডি করো, তোমাকে বুঝতে পারবো না, তাহলে সেটা কি বটে? বেশ, তাহলে শহরগুলিতে দরিদ্র বাসিন্দাদের শহরগুলির, আচ্ছা, এই মোজা পরার ক্ষমতা ফ্রান্সের শহরগুলি যে দরিদ্র বাসিন্দা তাদের কিন্তু ছিল না। তাই তারা শ্লেষাত্মক ভঙ্গিতে নিজেদের শাঁ-কুলত বলে পরিচয় দিতেন, যে আমরা বাবা এই কুলত নয়, আমরা এই বড় বড় মোজা পরার লোক কিন্তু আমরা নয়। বুঝতে পেরেছ? প্রকৃত অর্থে কি, শহর খেটে খাওয়া মানুষরাই শাঁ-কুলত নামে পরিচিত। লেবার বলবি না, হ্যাঁ, এই সাধারণ লেবার শ্রেণী, শ্রমিক শ্রেণী, সাধারণ খেটে খাওয়া মানুষদের কি বলছি আমরা? শাঁ-কুলত। তুই তো উৎকৃষ্ট উদাহরণ, তুই শাঁ-কুলতে। বুঝতে পেরেছিস? তাহলে দিনমজুর, পত্রবাহক, মুটে, তারপরে জলের ভিস্তি, কাঠুরে, বাগানের মালি,
দোকানের কর্মচারী, গৃহভৃত্য, রাজমিস্ত্রি প্রভৃতি ছিল শাহকুলত শ্রেণীভুক্ত। শাহকুলতেরা প্যারিসের বিভিন্ন শহরতলিতে বাস করত, মানে বিভিন্ন এই যে ওই শ্রেণীর লোকেরা আর কোথায় বাস করবে, রাস্তায় শুয়ে পড়বে, এই রকমভাবেই কিন্তু তাদের জীবনযাপন কিন্তু চলতো। এদের ভঙ্গি বা বিপ্লবী মানসিকতা সহযোগিতা ফরাসি বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। হ্যাঁ, এরাও কিন্তু ফরাসি বিপ্লবের সময় কি হয়েছিল, জোর দিয়ে লেগেছিল যে আমরা সমাজে জায়গা পাই না, আমাদেরকেও সমাজে জায়গা দিতে হবে। আর ভাই লেবার বলে কি মানুষ নয় নাকি? লেবার বলে কি আর মানুষ নয়? তা সমাজে তাদেরকেও তো একটু সম্মান দেওয়া দরকার আছে। এই যে তারা ড্রেন পরিষ্কার করে, যারা রাস্তাঘাটে ঝাঁট দেয়, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারা যদি না থাকতো, একজন কোনো বড় কোম্পানির সিইও কিন্তু এসে রাস্তা ঝাঁট দিতে আসবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসবে না। অর্থাৎ আমাদের সমাজে প্রত্যেকের স্থান রয়েছে, জায়গা রয়েছে, নিজে নিজে জায়গা রয়েছে, সেজন্য তাদেরকে সম্মান করা উচিত। হ্যাঁ, তারা হয়তো মানে যে সিইও যে কাজটা করছে ওই কাজটা করতে পারবে না ঠিকই, বা অতটা পড়াশোনা তাদের এডুকেশন নাই, তাই বলে কি তারা মানুষ নয় নাকি? সম্মান তো অবশ্যই জানাতে হবে। যে কাজটা করছে তারাও তো একটা কাজ করছে, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করার, সেইটাই আর কি। এদের জঙ্গি বা বিপ্লবী মানসিকতা সহযোগিতা ফরাসি বিপ্লব ঘটাতে কিন্তু সাহায্য করেছিল, তারা শেষে বিপ্লবী হয়ে ওঠে। জ্যাকোবিনদের সঙ্গে এদের মৈত্রীর ফলে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা সহজ হয়। এই বিচিত্র জনসমষ্টিকে বিভিন্ন ঐতিহাসিক প্রাক প্রোলেতাইয়েত প্লাব ইত্যাদি নাম দিয়েছেন। শাহকুলতদের দুজন সাম্যবাদী নেতা ছিলেন কে? হেবেট আর শরমেট। এই নামটা জেনে রেখো। এই শাহকুলতদের দুজন সাম্যবাদী যে নেতা, তাদের নাম কি? হেবেট আর শরমেট। এই অবধি তোমাদের থাকলো। পরের দিনে দার্শনিকদের সমালোচনা, বিভিন্ন ধারা, এগুলো নিয়ে আলোচনা করব। ফরাসি স্বৈরাচারের বিরোধিতা, ফরাসি অর্থনৈতিক নীতির বিরোধিতা, এগুলো সম্পর্কে আমরা জানবো। তাই এই অবধি তোমরা কিন্তু পড়াশোনা করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, যারা অফলাইনে রয়েছে জিজ্ঞেস করো। চলো ভিডিওটা এখানেই শেষ করি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।